আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা বাংলা আর বাংলা, চতুর্দিকে শুধু বাংলা নিয়ে প্রবলেম। তোমরা যারা গুচ্ছ 25-26 সেশনে প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে তোমরা যারা বায়োলজি অথবা ম্যাথের পরিবর্তে বাংলার প্রস্তুতি নিচ্ছ, ম্যাক্সিমামেরই এখন একটা কমপ্লেইন হচ্ছে, ভাইয়া বাংলাটা কেন জানি একটু কঠিন লাগতেছে। বাংলা কি পড়বো, কোন রাইটারের বই পড়বো, কোন টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়বো এবং কিভাবে পড়লে বাংলাতে একটা টপ নোচ লেভেলে মার্কস পাবো। ওকে, সো আজকের এই ভিডিওতে ভাইয়া তোমাদেরকে বলবে হচ্ছে মাত্র 35 দিনে, কত দিনে? মাত্র 35 দিনে তুমি কিভাবে বাংলাতে একটা টপ নোচ লেভেলে প্রিপারেশন নিবা। এবং ইনশাল্লাহ তুমি যদি আমার গাইডলাইনটা শোনো এবং তুমি যদি আমার কথাগুলো মেনে চলো এবং যেই টপিকগুলোর কথা বলবো যেভাবে বলবো সেইভাবে যদি আগামী 35টা দিন তুমি জাস্ট মেনে চলতে পারো, ইনশাল্লাহ তুমি এপ্রিলের 10 তারিখ বাংলাতে একটা টপ নোচ লেভেলে পরীক্ষা দিয়ে আসতে পারবা। ভাই বাংলা কঠিন কিচ্ছু না, হয়তোবা এখন তোমার কাছে একটু কঠিন লাগতেছে। রিজনটা হচ্ছে কি, তোমার সাথে বাংলার একটা ভালো একটা দূরত্ব হয়ে গেছে। একাডেমিকের পর অ্যাডমিশনে সেভাবে তোমার বাংলা পড়া হয় নাই, তাই না? এটার জন্যই মূলত একটু বাংলাটা মনে হচ্ছে কঠিন। বাট বাংলা ভাই আমাদের মাতৃভাষা, সো বাংলা আমরা চাইলেই কিন্তু ইজিলি ইনশাল্লাহ এটা পারবো। জাস্ট দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি সিকোয়েন্স, আর একটা হচ্ছে কি রেগুলারিটি। সিকোয়েন্স মানে কি কোনটার পর কোনটা পড়তে হবে, এবং রেগুলারিটি মানে কি প্রত্যেকদিন তোমাকে একটু হলেও বাংলাতে সময় দিতে হবে। যদি এটা করতে পারো, আগামী 35 দিনে তুমি বাংলাতে একদম 20+ মার্ক পাবে ইনশাল্লাহ। কত মার্কস? তুমি ইনশাল্লাহ ভাই 20+ মার্কস তুমি বাংলাতে নিয়ে আসতে পারবা। কঠিন কিচ্ছু হবে না ইনশাল্লাহ, জাস্ট কথাগুলো শুনো। ওকে, তো ফার্স্টে আসো, বাংলাটা আসলে কেন কঠিন লাগতেছে? বললাম হচ্ছে কি তোমার সাথে বাংলার একটা দূরত্ব আছে। এখন তুমি একাডেমিকে পড়ছো, এখন অনেকদিন যাবত বাংলা পড়ো না, এই জন্যই মূলত বাংলাটা কঠিন লাগতেছে। তো এখন আমি মূলত টপিক অ্যানালাইসিসে যাব। তার আগে বলে নেই, বাংলা পড়ার ক্ষেত্রে তোমরা আসলে প্রতিদিন অবভিয়াসলি মাথায় রাখতে হবে, প্রতিদিন তোমাকে বাংলা পড়তে হবে। প্রত্যেক দিন কোন টাইমটাতে পড়বা? টাইমটা হচ্ছে, তুমি নর্মালি ধরো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য একটা নির্দিষ্ট টাইম রাখো, যে টাইমটা আসলে এক্স্যাক্টলি তুমি মনে করি কি এটা তোমার পড়ার টাইম। ওকে, তো ওই পড়ার টাইমটা শেষ হয়ে গেলে যেই টাইমটাকে তুমি আসলে অবসর সময় হিসেবে ধরে নাও, ধরো বিকেল বেলা হতে পারে, বা একদমই সকালবেলা হতে পারে, বা একদমই রাত, একদম শেষ রাতের বেলা হতে পারে, যেটাকে এক্স্যাক্টলি তুমি ধরো কি তোমার অবসর টাইম। ওই টাইমটাতে তুমি নর্মালি কি করতে পারতা? একটা উপন্যাস পড়তে পারতা না? ধরো নর্মালি এক্সট্রা একটা বই পড়তা, ভালো লাগতো। সো ওই জায়গাটাতে যখন তুমি এক্সট্রা টাইম যেটা তুমি পাবা, স্পেশালি ওই এক্সট্রা টাইমটাকে তুমি কাজে লাগাবো হচ্ছে কি বাংলা দিয়ে। এই কাজটা করবে প্রত্যেকটা দিন। তুমি এক্সট্রা টাইমটাকে তুমি কি করবা ভাই? বাংলাটা দিয়ে কাজে লাগাবা ইনশাল্লাহ। এবং বাংলাতে তোমার 35 দিন না, তুমি যদি রেগুলারিটি মেনটেন করে পড়তে পারো, তুমি চাইলে কিন্তু ভাই 25 দিনে তুমি সিলেবাস একদম কভার করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তো ফার্স্টে চলো আমরা আসলে বাংলার কোন কোন টপিকগুলোকে গুরুত্ব দিব এবং কোনটা কবে পড়বো সেটা একটু বলে দিচ্ছি। দেখো, প্রথমে আসো আমরা যদি একটু বাংলা অ্যানালাইসিসের দিকে যাই, আমি সুন্দর করে প্রত্যেকটা গদ্য, প্রত্যেকটা পদ্য, নাটক, উপন্যাস, বাংলা সেকেন্ড পেপার প্রত্যেকটা জিনিস আমি এখানে অ্যানালাইসিস করে নিয়ে আসছি এবং কোনটার গুরুত্ব বেশি সেটা এখানে বলে দিচ্ছি। তুমি এইভাবেই তুমি ইনশাল্লাহ পড়বা এবং কি পড়বা সেটা আমি বলে দিচ্ছি। দেখো, ফার্স্টে আসছে কি আমাদের গদ্য। দেখো, ফার্স্টে হচ্ছে কি গদ্য। আচ্ছা, তো নর্মালি একটু বলে দেই, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা সেগমেন্ট। তো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে মোটামুটি 50%-এর মতো করে কোয়েশ্চেন আসে। কোনো সময় দেখা যাচ্ছে প্রথম পত্র থেকে 12টা, কোনো সময় দ্বিতীয় পত্র থেকে 13টা। আবার এটা কিন্তু রোটেট হচ্ছে, মানে এক্সচেঞ্জ হচ্ছে। আবার কখনো কখনো কোনো একটা থেকে 10টা, কোনোটা থেকে 15টা, মানে মোটামুটি কাছাকাছি কোয়েশ্চেন কিন্তু আসতেছে। সো এটা ডিপেন্ড করে, আসলে ইয়ার টু ইয়ার ভেরি করতে পারে। সো এটা নিয়ে কোনো টেনশনে কিচ্ছু নাই। তবে আশা করি যে মোটামুটি সবগুলা থেকেই তুমি ভালো পরিমাণে কমন পাবা, যেভাবে আমি তোমাকে মার্কিংটা করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি যখন পড়বা, পড়ার ক্ষেত্রে প্রত্যেক দিন হয় একটা গদ্য অথবা কি একটা পদ্য, যে কোনো একটা জিনিস পড়বা। মানে কি প্রথম পত্র থেকে যে কোনো একটা পার্ট পড়বা, ওই দিনেই আবার দ্বিতীয় পত্র থেকে যে কোনো একটা পার্ট পড়বা। এবং কোত্থেকে বলবো সেটা আমি ভিডিও লাস্টে বলবো। ফার্স্টে আসো আমরা যদি দেখি গদ্যর দিকে যদি আমরা যাই, সো গদ্যর ক্ষেত্রে মনে রাখবা গদ্য কি পড়বা। গদ্যর ক্ষেত্রে সব থেকে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আমি কোয়েশ্চেন ব্যাংক দেখছি, সেখানে মূলত হচ্ছে তোমাদেরকে লেখক পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গদ্যের ক্ষেত্রে লেখক পরিচিতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখক পরিচিতি কোনোটাই বাদ দিবে না, কোনোটাই বাদ দিবে না। কোন লেখক, প্রথম কোন উপন্যাস বা প্রথম কোন বইটা লিখছেন, কবে জন্মগ্রহণ করছেন, কবে মারা গেছেন, তুমি যে গদ্যটা পড়তেছো সেই গদ্যটা কোন গ্রন্থ থেকে আসছে বা তার কোন বই থেকে প্রকাশিত হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই জিনিসগুলো পড়তে হবে। এবং একই সাথে তুমি যে গদ্যটা পড়বা সেটা যে কাহিনীটা থাকবে, সেই কাহিনীতে যে চরিত্রগুলো থাকে না, সেই চরিত্রগুলো কি কিরকম সেটা জানতে হবে। এইগুলো জানবা, পাঠ পরিচিতির একটু জানবা। ওকে, আর স্পেশালি গদ্য পড়তে এমনিতেই ভালো লাগবে। সো অবভিয়াসলি একটা গদ্য একবার হইলেও পড়বা, মানে এই অ্যাডমিশন ফেজটাতে প্রত্যেক দিন চেষ্টা করবে কি একটা করে গদ্য পড়া। এটা কঠিন কিচ্ছু না, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিলে কিন্তু একটা গদ্য তোমার এখানে শেষ হয়ে যাচ্ছে। সো তোমরা যেটা করো অনেকে,
যে বাংলাটাকে তোমরা কি করো, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্সের মধ্যে প্রায়োরিটিটা দেও না, মনে করো যে এটা হয়তো এক্সট্রা সাবজেক্ট। বাট একটু মাথায় চিন্তা করো তো, বাংলাতেও যেমন 25 মার্ক, বায়োলজিতেও 25 মার্ক, ম্যাথেও 25, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলোতেই 25 মার্ক। সো তোমাকে একদম সেম টু সেম প্রায়োরিটি দেওয়াটা কিন্তু উচিত, আমি মনে করি আর কি। আচ্ছা, তাহলে কি পড়বা? লেখক পরিচিতি পড়বা, চরিত্রগুলো পড়বা। লেখক পরিচিতিতে কি পড়বা? বললাম যে তোমার কোন কোন গ্রন্থগুলো আছে, কোত্থেকে আসছে, কিভাবে কোন পত্রিকায় প্রকাশ হয়েছে, এই জিনিসগুলো পড়বা। তারপর হচ্ছে কি, তোমাকে মূলত এখানে যে চরিত্রগুলো পড়তে হবে, পাশাপাশি হচ্ছে তোমরা কিছু শব্দের অর্থ থাকে সেগুলো পড়ে ফেলবা, এবং লাস্টে হচ্ছে তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ কোনগুলো করবা সেটা আমি লাস্টে গিয়ে বলতেছি। আচ্ছা দেখো, আমার পথ প্রথমে আসে কি, শুরু হচ্ছে আমার পথ দিয়ে। দেখো কই কই আসছে, এটা 24-25 সেশন আসছে, 23-24 আসছে, 22-23 আসছে। তো এটাকে আমরা একটা 5 স্টার টপিক হিসেবে ধরলাম। মানে মোটামুটি বলতে গেলে রিসেন্টলি প্রত্যেকটা বছর এখান থেকে একটা করে প্রশ্ন আসতেছে। এইবার ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে আমার পথ থেকে। বিলাসী দেখো 24-25-এ দুইটা আসছে, 23-24 আসছে, 22-23 আসছে। সো এইবার ইনশাল্লাহ 100% এখান থেকে কোয়েশ্চেন আসবে। সো প্রথম দিন ধরো তুমি যেদিন থেকে শুরু করো, আমি তোমাদেরকে একটা টার্গেট করতেছি, হয়তো বা 6 তারিখের দিক থেকে তোমাদেরকে বলবো তোমরা ভালো করে শুরু করো, আমি একটা রুটিন প্রয়োজনে তোমাদেরকে তৈরি করে দেবো। সো ধরো প্রথম দিন তুমি কি পড়বা? আমার পথ গদ্যটা পড়ে ফেলবা। দ্বিতীয় দিন হচ্ছে তুমি কি বিলাসী পড়বা। বিলাসী 5 স্টার টপিক, 5 স্টার গুলো আগে আগে পড়তে পারো চাইলে। তারপর অপরিচিতা দেখো, অপরিচিতা মোটামুটি একটু গ্যাপ দিয়ে আসে, 23-24 আসছে, 22-23 আসছে, আবার 24-25 আসে নাই। সো 25-26 আসতেও পারে, নাও আসতে পারে, বাট অপরিচিতা কিন্তু ইজি আছে, অনেকটা ইজি গল্প, আমরা এটা স্টোরিটা সবাই জানি। মানব কল্যাণ দেখো 24-25 আসছে, 22-23 আসছে, এটা মোটামুটি গ্যাপ দিয়ে আসছে, আমরা এটাকে 30 স্টার হিসেবে ধরতে পারি। তারপর মাসে পেশি, মাসে পেশি মোটামুটি গ্যাপ দিয়ে আসা, তো এটাকে 30 স্টার হিসেবে ধরতে পারি। তবে এইখানকার যে দুইটা জিনিস আছে, আমার পথ এবং বিলাসী, অপরিচিতা হয়তোবা 2বার আসছে, বাট তারপর কিন্তু অপরিচিতা খুবই গুরুত্বপূর্ণ, এইবার আসতে পারে, এইবার অপরিচিতারা কিন্তু আসতে পারে। ওকে, আচ্ছা এরপর আসো, তুমি দেখো। ওকে, আচ্ছা যাই হোক, আমি যেহেতু বলতেছি আরেকটু কথা বলে নেই। তুমি যতই পড়াশোনা করো না কেন এই কয়টা দিন, আলটিমেটলি কিন্তু তোমাকে বাসায় যে এক্সাম প্র্যাকটিসটা সেটা কিন্তু করতে হবে, সেটা তো জানো। তুমি ধরো সারাদিন পড়লা, বাসায় কোনো প্র্যাকটিসই করলো না এক্সাম, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু তোমার খুব বেশি যে গ্রোথটা তুমি দেখতে পারো সেটা কিন্তু না। ওকে, সো আমাদের অসমিয়ামের কিন্তু বাংলাদেশের সব থেকে ইউনিক এক্সাম সিস্টেমটা হয় এখানে, এবং সেটা কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে এক্সাম ব্যাচটা গুচ্ছ, যেখানে তুমি 18টা অনলাইন এক্সাম পাবা, এবং সব থেকে স্পেশাল হচ্ছে কি 18টা প্রিন্টেড মডেল টেস্ট। অর্থাৎ প্রিন্টেড মডেল টেস্ট মানে কি, তুমি বাসায় থেকে অফলাইনে যেরকম পরীক্ষা দাও ওএমআর এর মধ্যে, সেরকম ভাবে ওএমআর এর পরীক্ষা দিয়ে ওয়েবসাইটে সুন্দর করে স্ক্যান করতে পারবা। টোটাল 36টা পরীক্ষা হবে, গাইডলাইন সেশন হবে, এবং হচ্ছে কি লিডার বোর্ড থাকবে। তো টোটাল কোর্সটা হচ্ছে তুমি 10 মার্চ পর্যন্ত 399 টাকা এনরোল করতে পারবে, এবং 10 তারিখ থেকে আমাদের হচ্ছে কি এক্সাম শুরু হবে। তো যারা এনরোল করতে চাও বা এক্সাম প্র্যাকটিস করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে এখানে, এবং পাশাপাশি হচ্ছে কি এই এক্সামটা তুমি বাংলাদেশে কোথাও পাবা না, প্রিন্টেড মডেল টেস্ট, এটা তুমি এখানে এক্সপিরিয়েন্সটা নিতে পারবে এবং খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো এনরোল করতে চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারো, অথবা পেজে হোয়াটসঅ্যাপে যেখানে ইচ্ছা মেসেজ দিতে পারো, ঠিক আছে। আচ্ছা আমরা টপিকে ফিরে যাই। তারপর আসো আমাদের গদ্য। আচ্ছা, তো গদ্যের মধ্যে আরো 2টা গদ্য বাকি আছে, 52 দিনগুলো। তো 52 দিনগুলো আসলে হিস্ট্রিক্যালি যদি বলতে হয় বা পলিটিক্যালি বলতে গেলে এখন আর 52 দিনগুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। সো চাইলে এটা স্কিপ করতে পারো, এটাই বাস্তব কথা আসলে। তারপর রেইনকোট। আচ্ছা, তো রেইনকোটটা দেখো 24-25 আসছে, 23-24 আসছে, 22-23 আসছে। রেইনকোট থেকে এইবারও প্রশ্ন আসবে 100% শিওর। এইবারও প্রশ্ন আসবে কি 100% শিওর, রেইনকোট থেকে প্রশ্ন আসবে ভালো। রেইনকোটের স্টোরিটা কিন্তু মজা আছে, ভালো লাগে কিন্তু। তো রেইনকোট থেকে 100% তোমার এখানে কোয়েশ্চেন আসবে। তাহলে দেখো গদ্য যে কয়টা বললাম, 7টার মধ্যে ধরো 6টার কথাই বললাম, 6টা গদ্য তুমি যদি 6 দিনে পড়তে পারো এনাফ, 6 দিনেই তোমার গদ্যগুলা শেষ। ওকে, এবং কি পড়বা আসলে, প্রত্যেকটা তুমি মেইন বই পড়ার পরে তুমি ফার্স্টে পড়বা কি জিএসটি, এবং জিএসটি অন্তর্ভুক্ত যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো পড়বা। তারপর হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট পড়বা, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট পড়বা। এই 3টা যদি তুমি ভালো করে কভার করতে পারো, মানে তুমি আগে গদ্যটা পড়ার পর, গল্পটা পড়ার পর এই 3টা যদি কভার করতে পারো, ইনশাআল্লাহ তোমাকে ভাই কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না, তুমি কমন পাবাই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে রেইনকোট থেকে 100% কোয়েশ্চেন আসছে। তারপর ওই পেজে কি বললাম, আচ্ছা ওই পেজে বললাম হচ্ছে কি আমার পথ, বিলাসী, অপরিচিত, এই 3টা থেকে 100% কোয়েশ্চেন তুমি পাবা, ঠিক আছে। এরপর চলো আমাদের যদি যাই কি পদ্মের দিকে। আচ্ছা, তো পদ্ম থেকে আসলে কি পড়বা, দেখো পদ্ম সিমিলারলি 7টা পদ্ম আমাদের আছে। সো পদ্ম মূলত হচ্ছে কি আমাদেরকে অবভিয়াসলি তোমার কবিতাটা পড়তে হবে, কবিতাটা অবভিয়াসলি কি ভালো করে পড়তে হবে, কবিতার সারমর্মটা বুঝতে হবে যে কবিতার আসলে কি মিন করতেছে, কবিতাটা মিন করতেছে কি এটা বুঝতে হবে। অনেক সময় কি মিনিংস থেকেও কোয়েশ্চেন আসে। কবি পরিচিতি দেখতে হবে, এটা মিস করা যাবে না, কবি পরিচিতি মাস্ট। কবিতা সর্বপ্রথম সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, এইটা 100% আসতে পারে। এখানে এরকম একটা প্রশ্ন, কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে বা কোন কাব্য গ্রন্থ থেকে আসছে, এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু ভালো করে আসে।
এবং কবিতাটা ভালো করে পড়বা, লাইনগুলো ইম্পর্টেন্ট থাকে, লাইনগুলোর অনেক সময় কি অর্থ জানতে চায়, লাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। সো অবভিয়াসলি প্রত্যেকটা কবিতা ভালো করে পড়বা। তুমি চাইলে একদিনে 2টা কবিতা তুমি কভার করতে পারো, 2টা কবিতা তুমি কভার করতে পারো ইনশাল্লাহ, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটু যদি দেখি সোনার তরী, দেখো 24-25-এ 2টা আসছে, সো আমরা এটাকে পৃষ্ঠার হিসেবে রাখতে পারি, এবারও ইনশাল্লাহ চলে আসবে। সোনার তরী থেকে আমি ধরে নিতে পারি এবার আসবে, এবার ইনশাল্লাহ চলে আসবে। বিদ্রোহী, দেখো বিদ্রোহী কোনোভাবে মিস যাবে না, 100% আসবে এবার। বিদ্রোহী এবার 100% আসবে, 24-25-এ আসছে, 22-23 আসছে, 21-22-এ আসছে, যেখানে আসুক না কোনো এবার 100% বিদ্রোহী থেকে তুমি কোয়েশ্চেন পাবা, 100% পাবা। প্রতিদান থেকে দেখো 24-25-এ আসছে, লেস ইম্পর্টেন্ট, এটা পরে পড়লেও হবে, সমস্যা নাই। তাহারই পরে মনে 100% কোয়েশ্চেন আসবে, 100% কোয়েশ্চেন আসবে। 18 বছর বয়স, মোটামুটি শিউর আছে এবার প্রশ্ন আসার, এইবার প্রশ্ন আসার সম্ভাবনাটা মোটামুটি আছে, বুঝছো? তাহলে দেখো সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মনে 18 বছর বয়স। তুমি কিন্তু চাইলে দেখা যাবে কি তুমি 2টা পদ্ম কিন্তু একদিনে পড়তে পারবা চাইলে। এইগুলা কি পড়বা আসলে? প্রথমে পদ্মগুলা পড়বা, পড়ার পর হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, এরপর হচ্ছে কি জিএসটি যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো দেখবে, প্রয়োজনে রাজশাহী জাহাঙ্গীরনগর গুলো দেখতে পারো যদি প্রশ্নের সংখ্যা কম হয়। ভালো করে প্র্যাকটিস করবা, সাথে যদি একটা এক্সাম দিতে পারো তাহলে দেখবা আরো ইনশাল্লাহ হয়ে যাবে। ও আরেকটা কথা, আমাদের কিন্তু এক্সাম আছে, বাংলারও এক্সাম আছে, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, পাশাপাশি কিন্তু আমাদের ওখানে হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল, তোমার ফাইনাল মডেল টেস্ট ওগুলো কিন্তু থাকবে 100 মার্কের। আচ্ছা, তাহলে কি করবা, মানে প্রত্যেকটার জন্য কোয়েশ্চেন ব্যাংকগুলো এভাবে সলভ করবা, তবে আগে অবভিয়াসলি তোমাকে পদ্মটা ভালো করে পড়তে হবে। ওকে, সো এখান থেকে ইম্পর্টেন্ট কোনগুলা, সোনার তরী মাস্ট পড়বা, আগে দিয়ে পড়ে ফেলবা, বিদ্রোহী আগেই পড়ে ফেলবা, তাহারই পরে মনে পড়বা, 18 বছর বয়স, শুধুমাত্র প্রতিদানটা একটু লেট করলেও সমস্যা হবে না। তারপর সে ফেব্রুয়ারি 1969, এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, এটা অনেক বেশি সম্ভাবনা। আমি কিংবদন্তির কথা বলছি, এটা মোটামুটি সম্ভাবনা আছে। সো বলতে গেলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে পদ্ম থেকে এবার কোয়েশ্চেন আসবে হয়তো বা 7টার মতো, 7টার মতো কোয়েশ্চেন শুধু পদ্ম থেকে চলে আসতে পারে এবার। আমার কাছে মনে হচ্ছে আর কি পদ্ম থেকে 7টা বা 6টা প্রশ্ন ইনশাল্লাহ চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কিভাবে পদ্ম পড়বো বলছি তো, ওকে? এইভাবে পড়লে ইনশাল্লাহ পদ্ম শেষ। তো তুমি চাইলে 7টা পদ্ম তুমি চাইলে অন্তত 5 দিনে তুমি কমপ্লিট করতে পারো, 7টা গদ্য তুমি চাইলে কি আরো 5 দিনে কমপ্লিট করতে পারো, হইলে কয়দিন, 12 দিন। আরেকটা জিনিস বলছিলাম, প্যারালালি তোমাকে কি করতে হবে, অবভিয়াসলি তোমাকে কি করতে হবে, বাংলাটাও কিন্তু কভার করতে হবে। আচ্ছা, সাথে দেখো উপন্যাস ও নাটক 2টা জিনিস কিন্তু বাকি আছে। তো উপন্যাস যখন পড়বা, যেমন ধরো কি লাল সালু আছে, তো লাল সালু থেকে এখানে তুমি এবার মোটামুটি দেখবেন কি 2টা প্রশ্ন চলে আসছে, 2টা প্রশ্ন এবার চলে আসছে। তো লাল সালু উপন্যাসটা পুরোটা পড়া সম্ভব সম্ভব না, যদি পসিবল হয় পড়ে ফেলো, বাট পুরোটা আমার মনে হয় না যে পড়া সম্ভব আছে। প্রশ্ন ব্যাংকটা সলভ করো, এবং আশা করি লাল সালুর কাহিনী, যেহেতু এইচএসসি দিয়ে আসছো, লাল সালুর কাহিনী আমার মনে হয় না কারো ভুলার মতো। তো এইচএসসি দিয়ে আসছো, তো আশা রাখি যে লাল সালু তোমরা ভালো পারবা ইনশাল্লাহ। তো লাল সালুটা পড়ার পর সেম ভাবে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন পড়বা, ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন পড়বা, জেইউ এর কোয়েশ্চেন পড়বা, তারপর কি আরইউ এর কোয়েশ্চেন দেখবা, জিএসটি কোয়েশ্চেন দেখবা। তবে এখানে দেখো আর কি কি পড়বা, যেহেতু উপন্যাস, তো উপন্যাসের ক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে লেখক পরিচিতি ভালো করে পড়তে হবে, লেখক পরিচিতি ভালো করে পড়তে হবে, লেখক পরিচিতি। তারপর আসো মজিদ মিয়ার যে উক্তিগুলো আছে, মজিদ মিয়ার উক্তিগুলো একটু ভালো করে দেখো, মজিদ মিয়া থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, অন্যদের ক্যারেক্টার থেকে মজিদ মিয়ার উক্তিগুলো ভালো করে দেখবা। এবং কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে যেগুলো কমন কোয়েশ্চেন বেশি সেগুলাই দেখবা, কারণ গুচ্ছ এভরিডে এমন হার্ড কোনো কোয়েশ্চেন তোমাকে এখানে দিবে না। ওকে, তাহলে দেখো লাল সালু খুবই গুরুত্বপূর্ণ একটা, 2টা কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে। সিরাজউদ্দৌলা, এখন দেখো নাটক থেকেও তুমি ইনশাল্লাহ একটা কোয়েশ্চেন কমন পাবা, একটা কোয়েশ্চেন তুমি ইনশাল্লাহ নাটক থেকে কমন পাবা। তবে প্রবলেমটা হচ্ছে কি নাটকটা না মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়, এবং নাটক থেকে কিন্তু দেখবা তোমার ম্যাক্সিমামে কি নাটকের ভিতরকার ইনফরমেশন আসে। সো যদি পসিবল হয়, দেখো এখানে যেহেতু সময়টা কম, মাত্র কতদিন, 35 দিন, যদি পসিবল হয় নাটকটা পুরোটা পড়বা, পসিবল না হইলে অন্তত থিমটা একটু মাথায় রাখো, তাহলে দেখবো উত্তর করার একটা। আর ক্যারেক্টার গুলো কি ছিল, মানে কোন ক্যারেক্টারের মানে কি বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো একটু দেখবা, যে চরিত্রটা ছিল এইটার বৈশিষ্ট্য কি ছিল, মানে কি ধারণ করছিল সেই জিনিসটা দেখবা, তাহলে দেখবা মোটামুটি একটা আইডিয়া থেকে যাবে। আর নাটক এটা পড়ে মনে রাখার মতো, নতুন করে পড়ে মনে রাখার মতো সুযোগ আর এখন নাই, বুঝছো? সো নাটক চাইলে স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওভারঅল 3টা কোয়েশ্চেন এখানে পাবা। ওকে, তো আশা করি তোমাদেরকে গদ্য পদ্য মোটামুটি বুঝাইতে পারছি যে কি পড়বা। এখন চলো আমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে। সো বাংলা দ্বিতীয় পত্র সব থেকে বেশি কঠিন তোমাদের কাছে লাগতেছে। যাই হোক, দেখো শুরুতে এমন কিছু টপিকের কথা বলতেছি, এগুলা থেকে 100% প্রশ্ন আসবে, তুমি জানো যে প্রশ্ন আসবে। যেমন কি পদ প্রকরণ, তুমি কিছু বই সাজেস্ট করতে পারি, যেমন কি আমি আমার জানা মতে বাংলার জন্য সব থেকে ভালো বই মনে অভিযাত্রী আছে, অথবা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক তুমি কি করবা, নিবা, নিয়ে পদ প্রকরণ যে টাইপটা আছে, এই পদ প্রকরণ এইটার কনসেপ্ট গুলা দেখবে। পদ প্রকরণ মানে কি, আমরা যেরকম কি পার্টস অফ স্পিচ পড়ি না ইংরেজিতে, সেম টাইপেরই কিন্তু ওইটা। তো ওইভাবে দেখবা, দেখার পর দেখবা ইজিলি তোমার মাথায় আয়ত্ত হয়ে যাচ্ছে। আমি দেখছিলাম একটু ইজি আছে, বুঝছো?
তাহলে দেখো এখানে 24-25-এ 4টা আসছে, 23-24-এ 2টা আসছে, 22-23-এ আসছে, 21-22 আসছে, 20-21-এ আসছে। সো এটা থেকে কোনো মিস নাই, 100% আসবে এখান থেকে কোশ্চেন, 100% কোশ্চেন আসবে এখান থেকে। তারপর সে বানান, তো বানান জিনিসটা আসলে কি, এগুলো পড়ার মতো কিচ্ছু না। বানান যে তুমি আসলে পড়ে মনে রাখবা সেটা আসলে পসিবল না। কত হাজার হাজার বানান আছে ভাই, কোনটা দিয়ে দিবে কোন আছে না। তো বানান জিনিসটা আসলে তুমি কিছু কমন কোশ্চেন ব্যাংক থেকে বানান পড়তে পারো, কোশ্চেন ব্যাংক থেকে জাস্ট দেখবা যেগুলো আছে, এক্সট্রা করে মুখস্থ করার কিচ্ছু নাই। বানান জিনিসটা এটা তুমি কমন সেন্স থেকে অ্যান্সার করবা, কোত্থেকে, কমন সেন্স থেকে। তবে সেটা অ্যান্সার করার জন্য তোমাকে অবভিয়াসলি কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো একবার যা চোখ বুলাবা, মুখস্থ কিচ্ছু নাই। এমনিতে দেখবা কোনো একটা কমন একটা বানান দিয়ে দিছে, সেটা পারলে ইনশাল্লাহ হচ্ছে। তো বানান ইজিলি পারবা, এটা আসবে। উচ্চারণ আসো, উচ্চারণ জিনিসটাও কি, কোশ্চেন ব্যাংকটা জাস্ট দেখবা, এখানে এত কনসেপ্ট পড়ার মতো কিচ্ছু নাই। জাস্ট তুমি কি করবা, কোশ্চেন ব্যাংক দেখবা এবং আলটিমেটলি দেখবা তোমার কাছে যেটা মনে হচ্ছে কি এটা সঠিক, বা এইটা মনে উচ্চারণটা ভালো হচ্ছে, বা এইটা উচ্চারণটা যাচ্ছে, সেটাই দেখবা আলটিমেটলি সঠিক হচ্ছে। ওকে, সো বানান এবং উচ্চারণ এই দুইটা জিনিসের প্যারাটা একটু কম লাগবে, তবে 100% এখান থেকে 2টা কোশ্চেন আসবে, একটা একটা করে 2টা কোশ্চেন এখান থেকে কমন পাবা, এবং এই 2টা কোশ্চেন আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট পারবা, প্রত্যেকটা স্টুডেন্টই তোমরা ইনশাল্লাহ পারবা। ওকে, তারপর আসো নত্যবিধান সত্যবিধান, মোটামুটি ইম্পর্টেন্ট আছে এটা, 24-25, 23-24, 21-22 দুইবার আসছে, সো এইটাই ইম্পর্টেন্ট। তবে দেখা যাবে কি নত্যবিধান সত্যবিধান থেকে একটু কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট থাকে। তারপর সে কি উপসর্গ, উপসর্গ ইনশাল্লাহ ইজিলি পারবা, কোশ্চেন ব্যাংকে যেগুলো আছে সেগুলো পড়লেই হবে। অথবা তোমার 9-10 যে বাংলার যে উপসর্গগুলো দেওয়া আছে না, বাংলার বিদেশি উপসর্গ কোনটা, তারপর হচ্ছে তোমার আরো কি কি জানি ছিল, তোমার বাংলা উপসর্গ কোনগুলা, এই জিনিসগুলো একটু দেখবা, এখান থেকে কোশ্চেন ইনশাল্লাহ আসবে। তাহলে উপসর্গ পড়বা। সো কিভাবে পড়বা দেখো, একদিন কি পড়লা, পদ প্রকরণ পড়লা, একদিন তুমি বানান পড়লা, একদিন তুমি উচ্চারণ পড়লা, একদিন তুমি নত্যবিধান সত্যবিধান পড়লা, একদিন তুমি উপসর্গ পড়লা। তাহলে এখানে কয়টা আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই এই 5টা টপিক শেষ করতে তোমার 5টা দিন লাগবে ম্যাক্সিমাম, একদিন বাড়ায় নাও, ধরো 6 দিন লাগছে। তুমি যদি 6 তারিখ থেকে শুরু করো, দেখো 12 তারিখের মতো তোমার এই পেজটা শেষ, এবং এখান থেকে তুমি দেখবে আলটিমেটলি কয়টা, মিনিমাম 5টা প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবা। আমার কাছে মনে হচ্ছে 6-7টাও আসতে পারে এখান থেকে জাস্ট, বুঝছো? আচ্ছা, তারপর আসো নেক্সট, পরের স্লাইডে আসো সমাস। আচ্ছা, সমাস একটি ইম্পর্টেন্ট টপিক। সমাস একটু তোমাকে এটা কি করতে হবে, কোন একটা ক্লাস করে ফেলবা, ইউটিউব থেকে যারা বাংলা ক্লাস ভালো নেই ওনাদের কোন একটা ক্লাস করবা, লেকচারটা করলে হচ্ছে কি তুমি সমাসের কনসেপ্টটা বুঝতে পারবা। অথবা অনেক সময় দেখা যায় কোন একটা কনসেপ্ট বুক থেকে বা বাংলা বই থেকে তোমরা যে সমাসের যে রুলস গুলো পড়ো সেগুলো দিয়েও তোমরা কভার করতে পারবো। দেখবা সমাসগুলো হচ্ছে কি তুমি জাস্ট ক্লাস করে ফেলবা, অথবা কনসেপ্ট বুক থেকে পরে কোশ্চেন ব্যাংক সলভ করবা, এটা 5 কোশ্চেন আসবে। শব্দ, শব্দ না পড়লেও সমস্যা নাই, কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম। 23-24-এ যদিও 3টা আসছে, 21-22-এ একটা আসছে, তবে পড়তে পারো চাইলে, না পড়লেও সমস্যা নাই, পরে পড়লে হবে। বাক্যটা পড়বা, কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো হচ্ছে কি তোমরা ইতে পড়ে আসছো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওই জায়গাগুলোতে তোমরা এটা পড়ে আসছো, এটা পারবা, ইজিলি পারবা। ইংরেজি যারা পারো এটা ইজিলি পারবা। পারিভাষিক শব্দ, এখন দেখো পারিভাষিক শব্দ এমন একটা জিনিস, তোমাদের আসলে মানে হাজার হাজার পারিভাষিক শব্দ আছে। তবে একটা পজিটিভ জিনিস হচ্ছে কি, তোমরা হচ্ছে যখন দেখবো প্রশ্ন ব্যাংকের মধ্যে, কোন একটা ভার্সিটি প্রশ্ন ব্যাংকের মধ্যে দেখবা যেই পারিভাষিক শব্দগুলো থেকে প্রশ্নগুলো আসছে, ঘুরে ফিরে ওখান থেকে রিপিট হবে। এখানে নতুন কোনো পারিভাষিক শব্দ দিলে স্টুডেন্টটা পারবা না, জীবনেও পারবা না। পারিভাষিক শব্দ এমন একটা জিনিস, তুমি যেটা চিন্তা করতেছো যে উত্তর হবে, এটা জীবনে উত্তর হবে না, এমন হয়। যেটা আমি চিন্তা করি যে উত্তর হবে, এটা উত্তর হয় না, বুঝছো? এটা হচ্ছে পারিভাষিক শব্দ। ওকে, সো পারিভাষিক শব্দ জিনিসটা হচ্ছে কি, কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, যদি আইডিয়া থাকে, মানে একটু দেখবা আবছা আবছা মনে আছে, এটা দিয়ে আনসার করে আসতে পারবা। জাস্ট মনোযোগ সহকারে একদিন জাস্ট পারিভাষিক শব্দগুলো দেখতে পারো। তবে আরেকটা জিনিস বলতে পারি, তোমরা হচ্ছে কি যেমন পারিভাষিক শব্দ, বাগধারা, এই জিনিসগুলো হচ্ছে না, তোমরা চাইলে কিন্তু পার্ট বাই পার্ট পড়তে পারো, কারণ এগুলো হচ্ছে একটু মেমোরাইজিং টপিক। সো মেমোরাইজিং টপিক যেহেতু, তোমরা চাইলে কি পারিভাষিক শব্দ 3 দিনে পড়লা, মানে অল্প অল্প করে, সাথে কি একটু পারিভাষিক পড়ার পর একটু হচ্ছে তোমরা কি বাগধারা পড়ে ফেললা, কারণ বাগধারা থেকে প্রশ্ন আসে 24-25, 21-22, 20-21 আসতেছে। তো একবার কি করলে, ধরো আধা ঘন্টা পারিভাষিক পড়লা, আধা ঘন্টা বাগধারা পড়লা, এইভাবে করতে পারো। তাহলে দেখো অপর পৃষ্ঠায় যেগুলো ছিল সেম এই পৃষ্ঠা, তো ওইটার থেকে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, বাট এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আমরা রাখতে পারি। তারপরে সব বাংলা ভাষা ও ব্যাকরণ, সো এগুলো ইতিহাস টিতে সেগুলো লাগবে না এতটাও। প্রকৃতি প্রত্যয় দেখতে পারো চাইলে, লেস ইম্পর্টেন্ট। কারক বিভক্তি তেমন আসেই না, এখন পর্যন্ত আসছেই না। দ্বিরুক্ত শব্দ এটি ইজিলি পারবা, দ্বিরুক্ত শব্দ ইজিলি পারবা, দেখা মাত্রই পারবা। জ্যোতি বা ছেদ চিহ্ন, কোথায় ফুল মানে কমা বসতেছে, কোথায় দাড়ি বসতেছে, কোথায় তোমার বিস্ময়সূচক চিহ্ন বসতেছে, প্রশ্ন চিহ্ন বসতেছে, তো এগুলো তোমরা এমনি পারবা। ঠিক আছে, কমন সেন্সের বিষয়গুলো, বুঝছো? তাহলে আমরা আলটিমেটলি যেটা পাইলাম যে তোমার বাংলা হচ্ছে সেকেন্ড পেপার এমন একটা জিনিস, তুমি অনেক টপিক হচ্ছে কি তুমি জাস্ট মাথাটাকে জাস্ট নর্মালি যদি একটু চিন্তা করো, তাহলে তুমি ইনশাল্লাহ পারতেছো। কিছু টপিক থাকবে যেগুলো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে,
কিছু টপিক থাকবে তোমাকে হচ্ছে কি জাস্ট প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। তবে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আসলে কিভাবে পড়বা। মনে রাখবা একদিন যখন পড়তে বসবা, ধরো ডে 1 এইভাবে সাজাবা ডে 1। তো ডে 1 এ তুমি কি করলা, একদিকে হচ্ছে কি তুমি বাংলা ফার্স্ট রাখলা, আমি রুটিনটা করে দিব না, হ্যাঁ আমি রুটিনটা করে দিব, বাংলা ফার্স্ট। আর এদিকে রাখলা হচ্ছে কি বাংলা সেকেন্ড, বুঝছো, বাংলা সেকেন্ড। তো তুমি ডে 1 হচ্ছে কি বাংলা ফার্স্টের একটা টপিক পড়বা, তোরা সকালবেলা পড়লা বাংলা ফার্স্টটা, আর বাংলা সেকেন্ড পেপারের টপিকটা পড়লো হচ্ছে কি ধরো বিকালবেলা। মানে দুইটা তুমি দুই টাইমে পড়লা, দুইটা তুমি দুই টাইমে গিয়ে পড়লা, বুঝাতে পারছি? তাহলে অবভিয়াসলি একই দিনে তুমি কি করলা, বাংলা ফার্স্ট পেপার একটা কোন একটা গদ্য পদ্য পড়লা, আর বাংলা সেকেন্ড পেপার থেকে কোন একটা টপিক পড়লা। ডে 2 তে সেম ভাবে পড়বা। এইভাবে যদি আগাইতে পারো, আমার কাছে মনে হয় তোমার ভাই এখানে 35 দিনও লাগবে না, তুমি 20-25 দিনে একদম সুন্দর করে একটা রিভিশন টিভিশন দিয়ে দেখবা যে তোমার এপ্রিল মাস শুরু হওয়ার আগে তোমার ইনশাল্লাহ বাংলা শেষ। এপ্রিল মাস শুরু হওয়ার আগে বাংলা শেষ, তারপর আরো 10 দিন থাকবে, তুমি জাস্ট রিভিশন করবা। ওকে, সো এইভাবে যদি বাংলাটা পড়তে পারো, আমার মনে হয় না তোমরা কোনো স্টুডেন্ট ইনশাল্লাহ বাংলাতে খারাপ করবা। আমি টপিকগুলো অ্যানালাইসিস দিয়ে দিছি কমেন্টে অথবা টেলিগ্রামে, আমি এটার পিডিএফটাও দিয়ে দিব, তোমরা সাথে রাখবা। যেগুলো আমি 5 স্টার দিয়ে রাখছি মনে রাখবা, যেগুলো ভাইয়া তোমাদেরকে 5 স্টার দিয়ে রাখছে, অবভিয়াসলি সেই টপিকগুলোকে তোমাকে আগে পড়তে হবে, আগে সেগুলো পড়তে হবে, যাতে তুমি এগুলোতে কমসে কম 2বার রিভিশন দিতে পারো, এবং যখন গদ্য পদ্যগুলো পড়বা মনোযোগ দিয়ে পড়বা। মনে রাখবা তুমি অ্যাডমিশনে শিক্ষার্থী নামে, তুমি ধরে নিবা কি তুমি হচ্ছে একটা তোমার কবি, তুমি একটা উপন্যাসিক, তুমি একটা গল্প লেখক, ওইভাবে থাকবা, মানে যাতে তোমার ভেতরে জিনিসটা যায়, এবং ভেতরে গেলে দেখবা এটা মনে থাকতেছে। ওকে, তো এই ছিল মোটামুটি বাংলা থেকে তোমাদের একটা প্ল্যানিং দেওয়া। আমি হয়তোবা একটু ঢাকায় যাব, তো আমি হয়তোবা তোমাদেরকে 5 তারিখের দিকে বা 6 তারিখের দিকে আমি ওভারঅল বাংলাটা গোছানোর জন্য আমাদের একটা তোমাদের টাস্ক সিস্টেম করে দিব ইনশাল্লাহ। আমাদের একটা টিমকে বলে দিছি, বাংলা টিমটাকে, যে তোমরা কাজ করো, বাংলাটা দেখা যাক কিভাবে কি করা যায়। ওকে, সো ইংরেজিতেও যদি প্রবলেম থাকে আমাকে জানাইতে পারো, বা এই ভিডিওর কমেন্টে বলতে পারো। যদি ইংরেজি প্রবলেম থাকে, ইংরেজি প্রবলেমটা ইনশাল্লাহ সলভ করে দিব। ওকে, তবে একটাই রিকোয়েস্ট থাকবে, পড়াশোনা করো, পড়াশোনা না করে ভালো করতে পারবে না, এটা হচ্ছে মেইন কথা। ওকে, আর এক্সাম ব্যাচ যারা এনরোল করবা, কমেন্টেও দেওয়া থাকবে লিঙ্কটা, সরাসরি ওয়েবসাইট থেকে এনরোল করতে পারো, বা যদি কিছু জানার ইচ্ছা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে মেসেজ দিতে পারো, অথবা পেজে মেসেজ দিলে ভর্তি হতে পারো। তবে এইটুকু এনশিওর করতে পারি, অসমিয়ামের এক্সাম ব্যাচ একদমই প্রিমিয়াম, এবং সেখানে তুমি একটা প্রিমিয়াম টেস্ট পাবা, বিশেষ করে প্রিন্টেড মডেল টেস্ট ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।